তোর কি মনে হয় সেদিন তুই শুধু মা হওয়ার ক্ষমতা হারিয়েছিস? না, সেদিন তোর সাথে আমিও বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আর এসব তার পাপের ফল। অন্যের স্বামীর দিকে নজর দিলে এরকম কিছু তো হবেই। রূপসা চড়া গলায় বলল, আমি মা হতে না পারলে যে তুমি বাবা হতে পারবে না এমন তো কোনো কথা নেই। তাছাড়া আমাদের বিয়েটা শুধু পরিস্থিতির চাপে নেওয়া একটা ভুল পদক্ষেপ ছিল। আমি তোমাকে ডিভোর্স। চুপ, একদম চুপ। তুই আমাকে ডিভোর্স দেওয়ার কথা মুখেও আনবি না। মানে কি? মানে ভাইয়া তো বললোই তার বউকে মেরে ফেললো, সে তোকে বিয়ে করবে না। তাহলে আমাকে ডিভোর্স দিয়ে লাভ কি? রূপসা হতভম্ব হয়ে গেল। এই আজ যে কি চায় সেটাই সে বুঝে উঠতে পারছে না। তুমি ঠিক কি চাও বলবে আমাকে? আমি তোকে ভাইয়ার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। সেটা তো আগে চাইতে, এখন তুমি কি চাও? ইয়াদ কিছু সময় চুপ থেকে ঠোঁট নড়ালো। বর্তমানে আমি চাই তোর মন থেকে অভির নামটা মুছে ফেলতে। তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? ইয়াদ ভ্রুকুচকে তাকায়। একমাত্র মৃত্যুই আমার মন থেকে অভিকে মুছে ফেলতে পারবে। মরে গেলে যাবি, আমার কাছে আর কোনো পথ নেই। ভাবিকে মেরে ফেলার পরেও যদি ভাইয়া তোকে বিয়ে না করে সেক্ষেত্রে আমার কি করণীয়? ভেবেছিলাম জোর করে হলো তোকে বিয়েটা দিয়েই ছাড়বো, কিন্তু আমি বুঝে গেছি ভাইয়া মরে গেলে তোকে বিয়ে করবে না। রূপসার চোখে অশ্রু জমতে শুরু করলো। সে বিয়ে না করলেই নাই, তবুও আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমার জন্য কেন তুমি বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে? বাবা, তুই আবার নিজ ব্যতীত অন্য কারোর কথা ভাবছিস? আর তোর মা হওয়ার ক্ষমতা থাকলেও কি আমি তোর বাচ্চার বাবা হতে পারতাম? রূপসা শব্দ করে কেঁদে উঠলো। না, পারতে না, কখনোই পারতে না। ইয়াদ এবার বিষ মিশ্রিত কণ্ঠে বলল, সেজন্যই হয়তো আল্লাহ সেই ক্ষমতাটাই কেড়ে নিয়েছে। রূপসা আর কিছু বলতে পারলো না, পুনরায় সোফায় গা এলিয়ে দিল। ইয়াদ উল্টো করে রুম ত্যাগ করলো। বেশ কিছুক্ষণ পর, অলি তুমি আরিশের কাছে যাও, আমি একাই বাকি রান্নাটাও করে নেব। রায়ার কথা শুনে অলি ওড়নায় হাত মুছতে মুছতে বলল, আলো নানুর কাছে আছে, চিন্তা কর না আপু। তাছাড়া আমার রান্না বান্না করতে ভালোই লাগে, আগে রান্না করতে পারতাম না, তবে এখানে আসার পর নানুর কাছে থেকে শিখে নিয়েছি। রায়া চুলার আঁচ কমিয়ে দিয়ে অলির দিকে তাকায়। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো? অলি হ্যাঁ বতক মাথা নাড়াতেই রায়া বলতে লাগলো, তুমি কেন স্বামীর সংসার ছেড়ে চলে এসেছো অলি? অলি অপ্রস্তুত হয়ে পড়লো। এটা এমন একটা প্রশ্ন যার উত্তর কাউকে দিতে পারেনি, আর পারবেও না। অলি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, এমনি তেমন কিছু হয়নি। রায়া বুঝতে পারলো অলি তাকে কিছুই বলতে চাইছে না। অলি ওনার এক প্রান্ত দিয়ে কপালের ঘামগুলো মুছতে মুখে হাসি টেনে বলল, বিয়ে তো অনেকদিন হলো আপু, ভাইয়াকে কেমন লেগেছে? রায়ার মুখটা মলিন হয়ে গেল। অলিকে সে কিভাবে বলবে নোমান তার সাথে কেমন ব্যবহার করে? শুধুমাত্র নানুর জন্য তারা একসাথে এক রুমে থাকে, এর বাইরে তাদের মাঝে আর কি বা আছে? নোমান তার দিকে ফিরেও তাকায় না। সে কিছু জিজ্ঞেস করলে সংক্ষেপে উত্তর দেয়, আগ বাড়িয়ে কিছুই বলে না। সারাদিন কাজকর্মের অজুহাতে বাইরে থাকে। রাতে ঘুমানোর সময় উল্টো দিকে ফিরে একভাবে শুয়ে থাকে। যদিও বিয়ের আগে রায়ার মনে নোমানের জন্য সেরকম কোনো ফিলিং ছিল না, তবে এখন যেন নোমানের ব্যবহারে সে খুবই আহত হচ্ছে। মাঝে মাঝে প্রশ্ন করার স্বাদ জাগে, এত অবহেলা কেন করছেন আমায়? একবারও কেন তাকান না আমার দিকে? আমি কি দেখতে এতটাই অসুন্দর? রায়ার ভাবনার মাঝে নোমান বাড়িতে প্রবেশ করে। মিসেস অলি নোমানের ডাকে রায়া কেঁপে উঠলো। তারপর নিজেকে সামলে চুলার দিকে ঘুরে দাঁড়ালো। প্রতিদিন এসে নোমান সর্বপ্রথম অলির নাম ধরে ডাক দেয়। অলি বসার রুমে এসে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই নোমান মুখে হাসি টেনে বলল, আজকে আরিশের 1.5 মাস পূর্ণ হলো, ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে, মনে আছে নিশ্চয়ই? অলি উপর নিচ মাথা নাড়লো। নোমান ফের বলল, চলো তাহলে। তাদের কথার মাঝে রায়া এসে বলল, আপনারা বাইরে যাবেন? হ্যাঁ আপু, আলোকে নিয়ে টিকা দিতে নিয়ে যাব। রায়া মাথা নিচু করে আওড়ালো, ও তোমার কিছু লাগবে আপু? রায়া সংকোচ বোধ করলো। নোমান এক নজর তার দিকে তাকিয়ে প্রথমবারের মতো বলল, কিছু লাগলে বলুন, আসার সময় নিয়ে আসবো। নোমানের কথার প্রেক্ষিতে রায়ার চোখ জোড়া চকচক করে উঠলো। উল্লাসী কণ্ঠে বলল, আসলে আমার কিছু বই কেনা লাগতো। তাহলে তুমি আমাদের সাথে চলো আপু। নোমান বাদ ছাড়লো, উনি যাবে কি করতে? বইয়ের নামগুলো বলে দিলেই তো হবে। মুহূর্তে রায়ার সদ্য স্ফুটিত মুখটা মলিন হয়ে গেল। আপু আমাদের সাথেই যাবে, আসার সময় আমরা একসাথে ফুচকা খাবো। কি খাবে তো আপু? রায়া কান্না আটকে বলল, না অলি, তোমরাই বরং যাও, আমি কোনো কথা শুনতে চাই না আপু, তুমিও যাবে আমাদের সাথে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। অলি এক প্রকার টেনে টুনে রায়াকে রেডি হতে নিয়ে গেল। বাচ্চার নাম কি? ডাক্তারের প্রশ্নে অলি কিছুটা সময় নিয়ে বলল, আলবি তাসনিম মির্জা। ডাক্তার মাথা নেড়ে আবারও জিজ্ঞেস করলেন, মায়ের নাম? অলি শান্ত কণ্ঠে বলল, আলেয়া তাবাসসুম অলি। ডাক্তার কাগজের ওপর খসখস শব্দে নাম লিখে নিচ্ছে। বাচ্চার নাম কি রেখেছেন? অলি এবার আরিশের পানে চেয়ে কোমল কণ্ঠে বলল, আফরান আরিশ মির্জা। বাবা মায়ের এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের ফটোকপি দিন, আমরা বাচ্চার টিকার কার্ড বানিয়ে দিচ্ছি। অলি একটু তাড়াহুড়া করে ব্যাগের চেইন খুললো। হাত বুলিয়ে বেশ যত্নে রাখা ফাইল থেকে বের করলো আলবির এনআইডি কার্ডের ফটোকপি আর নিজের জন্ম সনদের কপি। নোমান আর চোখে একবার সেদিকে তাকালো। মেয়েটা বুদ্ধি কাটিয়ে এগুলা সাথে নিয়ে এসেছিল, ভাবতে বিস্তৃত হলো। কিছুক্ষণ যেতে নার্স সাদা ট্রেতে রাখা কয়েকটা ছোট্ট সিরিঞ্জ আর টিকা ভায়াল একে একে সাজিয়ে নিলেন।
অলি আরিশকে কোলে নিয়ে নার্সের সামনে বসে আছে। আরিশ তো বুঝতেই পারছে না তার সাথে কি হতে চলেছে, কিন্তু অলির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে বারবার। নার্স যখন সিরিঞ্জের টিকা ভরে বাতাস বের করলো, অলি শক্ত করে ছেলের জামা কাপড় চেপে ধরলো। তার প্রতিক্রিয়া দেখে নার্স মিষ্টি এসে বললেন, ভয় পাবেন না, বাচ্চাকে একটু শক্ত করে ধরুন, নাড়াচড়া যেন না করে। অলি বুকের সাথে আরিশকে চেপে ধরলো। নার্স ছেলেটার বা ওর মাংসে তুলো মুছে সিরিঞ্জের সুইচ ঢুকিয়ে দিতেই আরিশ ছোট্ট শরীরটা ঝাঁকুনি দিয়ে তুললো। মুহূর্তে গলা ফাটিয়ে কেঁদে উঠলো। ছেলের কান্নার শব্দে অলির গলা শুকিয়ে এলো। কাপা কাপা হাতে ছেলেকে স্থির রাখার চেষ্টায় নিয়োজিত হলো। নিজের চোখের পাতা ভারী হয়ে উঠলেও ঠোঁট চেপে কান্না আটকে রাখলো। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় টিকাটা দেওয়া হলো। আরিশ এবারও চিৎকার করে কেঁদে উঠতে অলি সার শরীর ঝংকার তুললো। মনে হলো আরিশের কষ্ট সে অনুভব করতে পারছে। টিকাদান শেষে নার্স নরম গলায় বললেন, হয়ে গেছে, এখন একটু বুকের দুধ খাওয়ালেই শান্ত হয়ে যাবে। অলি মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে ছেলেকে নিয়ে রেস্ট রুমের দিকে চলে গেল। রাতের আধারে নিস্তব্ধ চারিধারা। অলি আর রায়া ফুচকা খেতে বসেছে। নোমান আরিশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এরই মাঝে রায়া নোমানের উদ্দেশ্যে বলল, আপনি খাবেন না? নোমান উত্তর দিল না। অলি মুখ থেকে ফুচকাটা শেষ করে বলল, ভাইয়ার কোলে তো আলো আছে, সে খাবে কি করে? তবে তুমি চাইলে কিন্তু ভাইয়াকে খাইয়ে দিতেই পারো, ভাইয়া কিছুই মনে করবে না। নোমান কিছু বলতে যাবে তার আগে রায়া একটা ফুচকা তার মুখের সামনে ধরলো। নোমান আনমনে হা করে ফুচকাটা মুখে নিল। ফলস্বরূপ রায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নোমান এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই তারা একটা বুকশপের সামনে এলো। এই বুকশপের মালিক তাদের পরিচিত, তাদের প্রতিবেশী, সেজন্যই নোমান এখানে এসেছে। ভাই, কিছু ভালো মানের গ্রামার বই দেখেন তো। নোমানের কথায় দোকানদার বই বের করতে লাগলেন। অলির মনোযোগ সেদিকে নেই, সে বারবার দোকানের বাইরের দিকে তাকাচ্ছে। তুমি কি কিছু খুঁজছো? অলি থতমত খেয়ে গেল। মুখে হাসি টেনে বলল, আমি একটু আসছি, তুমি আলোকে রাখতে পারবে? রায়া মাথা নেড়ে আরিশকে কোলে নিল। অলি নোমানের দিকে তাকিয়ে দেখলো সে রায়ার জন্য বই ক্রয়ে ব্যস্ত। এই সুযোগে অলি হাড়ে ধরলো। কিছু দূর আসতে সে একটা এটিএম বুথ খুঁজে পেল। তার হাতে 1 টাকাও নেই। এভাবে অন্য কারোর বাড়িতে কিভাবে থাকা যায়? সে কি পারবে নোমানের কাছে টাকা চাইতে? অলির খারাপ লাগলো। সে এই টাকা ভাঙতে চায় না। আমি হিসাব করে টাকা ভাঙবো, তারপর ভবিষ্যতে কোনো একটা কাজ করে আবারও টাকাগুলো রেখে দেব। আমি তার দেওয়া 1 টাকাও নিতে চাই না, কিন্তু আমি অসহায়। অলি ভাবনা চিন্তা করে আবারও 20,000 টাকা তুলে নিল। বুথ থেকে বের হয়ে কয়েক কদম যেতেই সামনে নোমান আর রায়াকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। মিসেস অলি, তুমি এভাবে চলে এলে কেন? অলি আরিশকে কোলে নিতে নিতে বলল, এদিক দিয়ে খেলনা যাচ্ছিল, আলোর জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি আস্তে আস্তে চলে গেছে। আমাকে বলতে পারতে। সমস্যা নেই ভাইয়া, আপনাদের হয়ে গেছে। চলো চলুন তাহলে বাড়ি ফেরা যাক। বাড়িতে ঢোকার পথেই এক প্রতিবেশী বলে উঠলো, কি গো নোমান ভাই, বোন আর বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলে বুঝি? নোমান মুখে হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ ভাই। অলি আর রায়া ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেল। এই এলাকায় নোমানরা নতুন। অলি আসার পর তারা এখানে শিফট হয়েছিল। সবাই জানে নোমান আর অলি আপন ভাই বোন। অবশ্য নোমানের নানু আসতে বলে কেউ বাজে কিছু চিন্তাও করেন না। নোমানের নানুই সবাইকে বলে যে নোমান আর অলি আপন ভাই বোন। আর এখন তো নোমান বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই উল্টাপাল্টা কিছু চিন্তা করার অবকাশও নেই। অলির আগে যেটুকু অস্বস্তি হতো, এখন রায়া থাকাতে একটু অস্বস্তি হয় না। রাত 11:43। অলি এশার নামাজ আদায় করে মশাই টানাচ্ছে। নামাজ পড়তে দেরি হয়ে গেছে। আরিশ আজকে অনেক জ্বালাতন করেছে। ভ্যাকসিনের প্রভাবে জ্বর চলে এসেছে বাচ্চাটার। নানু আচ্ছা হয়ে তসবি পাঠ করছে। অলি আরিশের পাশে শুয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ছেলেটার চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। আচ্ছা, আপনি কাকে ভালোবাসতেন? রায়ার প্রশ্নে নোমান ভ্রু কুঁচকে তাকালো। সে মাত্রই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই মাঝে রায়ার এমন প্রশ্নে সে খানিকটা অবাক হলেও উত্তর দেওয়ার প্রয়োজনটুকু বোধ করলো না। আপনার আমাকে ভালো না লাগলে আমি চলে যাব, আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন। নোমান এবার গম্ভীর গলায় বলল, আমি আপনাকে কোনোদিনও যেতে বলবো না। যদি আপনার কখনো মনে হয় আপনার চলে যাওয়া উচিত, বা আপনি যদি ভবিষ্যতে কখনো বেটার কাউকে পেয়ে যান, আমাকে নিঃসংকোচে বলবেন। রায়া আর প্রশ্ন করলো না। নোমান তাকে চলে যেতে বলবে না, এটাই তার কাছে অনেক। তার চেয়ে বেশি আর কি চাওয়া থাকতে পারে? আশ্রয় দিয়েছে, দায়িত্ব নিয়েছে, এই তো অনেক। নোমান অন্যদিকে ফিরে চোখ বুঝলো। তবে আজ তার বরাবরের মতো অলির চেহারাটা বন্ধ চোখের পাতায় ভেসে উঠলো না। সেই জন্য সে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলো। সে চায় না অলিকে নিয়ে ভাবতে। অলি পরনারী, তার উপর অন্য কারো স্ত্রী, সন্তানের মা। শুরু থেকে সে অলির চিন্তা ঝেড়ে ফেলতে চেয়েছে, মনের উপরে চাপ প্রয়োগ করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। কোথায় আছে না, মনের উপরে জোর চলে না। তবে আজকে আপনা আপনি তার মন মস্তিষ্ক শূন্য হয়ে আছে। নোমান হঠাৎ করে রায়ার দিকে ঘুরতেই দেখলো রায়া তার দিকে তাকিয়ে শুয়ে আছে। নোমান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। স্বাভাবিক হতে প্রশ্ন শুনলো, ঘুমাচ্ছেন না? না, আল্লাহর কাছে প্রার্থনা করছি। প্রার্থনা কিসের জন্য? আপনার কি আরো কিছু প্রয়োজন আছে? নোমান মুখ ফুসকে প্রশ্নটা করেই ফেললো। রায়া লাজুক হেসে বলল, আমার প্রয়োজন আছে কিনা
জানি না, তবে আমি প্রার্থনা করছি আল্লাহ যেন আপনার মনের সকল স্থিরতা দূর করে দেয়, সেই সাথে আপনার নিষিদ্ধ ভালোবাসাকেও ভুলে যেতে সাহায্য করে। আমার ভালোবাসাটা নিষিদ্ধ সেটা আপনি কিভাবে জানেন? সেদিন অলিকে বললেন না আপনি যাকে ভালোবাসেন তাকেও বিয়ে করতে পারবেন না, তখনই বুঝে নিয়েছি আপনি এমন কাউকে ভালোবাসেন যাকে ভালোবাসা আপনার জন্য নিষিদ্ধ। আর নিষিদ্ধ কাউকে ভালোবাসাটা অন্যায়, যেটা মানুষকে ভালো থাকতে দেয় না। সেদিন যদি এভাবে না বলে শুধু বলতেন যে আপনি একজনকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না। নোমান শান্ত চোখে রায়ের দিকে তাকিয়ে রইল। এদিকে উর্মিলা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিহানের সাথে কথা বলছে। এরই মাঝে দিহান বলে ওঠে, এগুলো কি ভালো লাগে বলো? বিয়ের ডেট ফিক্সড হয়েও বিয়েটা হলো না, আর ভালো লাগছে না। অভিজিৎ কবে একটু স্বাভাবিক হবে কে জানে। তো গাইস গল্পটা নিয়ে একটা কথা বলি, হ্যাঁ অনেকে চিন্তায় আছো যে সেট এন্ডিং হবে না কি হ্যাপি এন্ডিং হবে। তো গল্পের কিন্তু সবাই আস্তে আস্তে পূর্ণতা পেয়ে যেতেছে। প্রথমে অলি আর আলবির পূর্ণতা, এরপর দিহান আর উর্মিলা, এরপর রূপসা আর রিয়াদ, আর অবশেষে নোমানেরও হয়ে গেল। সবকিছু যেহেতু হ্যাপি হইতেছে, তো ধরা যায় এটা হ্যাপি এন্ডিং এর একটা গল্প। চলো এবার গল্পে ফেরা যাক। উর্মিলা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিহানের সাথে কথা বলছে। এরই মাঝে দিহান বলে ওঠে, এগুলো কি ভালো লাগে বলো? বিয়ের ডেট ফিক্সড হয়েও বিয়েটা হলো না, আর ভালো লাগছে না। অভি যে কবে একটু স্বাভাবিক হবে কে জানে। উর্মিলা তেজ মিশ্রিত কণ্ঠে বলল, আমার ভাইটা মরে যাচ্ছে আর আপনি বিয়ে নিয়ে পড়ে আসছেন, সেলফিশ। দিহান দীর্ঘশ্বাস ছাড়লো। বন্ধুর দুঃখে তারাও যে হৃদয় পড়ে। অভি কোথায়? কোথায় আর রুমেই পড়ে আছে। আমার ভাইটা যে বউকে ছাড়া এমন উন্মাদ হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। আমি কল করেছিলাম কয়েকবার কিন্তু রিসিভ করেনি। বেশি কল দিলে আবার রেগে মেগে ফোনটা আসার মারবে, সেজন্যই থেমে গেছি। আচ্ছা আমি চলে গেলে কি আপনি এরকম পাগল হয়ে যাবেন? তিয়ান থমকে গেল। আপনার চিন্তা না করে বলে উঠলো, আমি অমির মতো কখনো তোমাকে সন্দেহ করব না, তাই আমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। অমিলার চোখ বড় বড় হয়ে গেল। সন্দেহ? ভাইয়া ভাবিকে সন্দেহ করেছিল? কি নিয়ে সন্দেহ করেছিল? দিহান আহাম্মক বনে গেল। সে তো বেশি কিছু জানে না, শুধু জানে আলভি বাচ্চাটাকে নিয়ে সন্দেহ করেছিল, আর সেটা অলি জেনে গিয়েছিল, সেজন্যই চলে গেছে। কিন্তু এসব কথা তো কাউকে বলা বারণ। সন্দেহ করেছিল হয়তো, সেজন্যই ভাবে চলে গেছে। এমনি এমনি তো আর যায়নি, তাই না? উর্মিলা শ্বাস ফেললো। আপনি সত্যি কি এই ব্যাপারে কিছু জানেন না? আমি সত্যিই জানি না উর্মি। জানলে কি তোমাকে বলতাম বলো? বলতেন না? এই ব্যাপারে আমি শিওর এর আগেও ভাইয়া ভাবির বিয়ের ব্যাপারে আপনি জানতেন কিন্তু আমাকে বলেননি। তবে এবার আমার বিশ্বাস যে আপনিও কিছু জানেন না, কারণ ভাইয়া তার বইয়ের ব্যাপারে কাউকে কিছু জানাবে বলে মনে হয় না। যাক তুমি বুঝতে পেরেছো। ভোরের দিকে আলবির ঘুম ভেঙে যায়। ঘুম বললে ভুল হবে, সে নেশা করে টাল হয়ে পড়েছিল। এখন শরীর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সে ফোনটা হাতে নিয়ে টাইম দেখার জন্য, কিন্তু পাওয়ার বাটনে কয়েকবার চাপ দিয়ে ফোনটা অন করতে পারলো না। ড্যাম ইট, এটার এনার্জিও শেষ। আলবি বহু কষ্টে উঠে বসে ফোনটা চার্জে লাগালো। ফোনের স্ক্রিনে জ্বলে উঠতেই সময় পরিলক্ষিত হলো ভোর 4:37। আলবি সময়টা দেখে আবারও বিছানায় গা এলিয়ে দিল। এরই মাঝে তার ফোন টুং টুং শব্দে বেশ কয়েকটা মেসেজ এলো। আলবি বিরক্তি নিয়ে বালিশে মুখ গুছে আবারও ঘুমে তলিয়ে গেল। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে নিজ গতিতে, তবে এই মুহূর্তে ঘন্টার কাঁটাটা 10টার ঘরে শুয়েছে। ফোনের অবিরাম শব্দে আলবির ঘুমটা হালকা হয়ে আসে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার ঘুম উঠে গেল। এক লাফে খাট থেকে উঠে প্রথমে মেসেজগুলো চেক করতে লাগলো। তার সেই বন্ধু ব্যাংকে কাজ করে, সেই বন্ধু মেসেজ দিয়েছে, তুই ভাবির যে অ্যাকাউন্ট ট্র্যাক করতে বলেছিলি সেই অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো হয়েছে। আলবির চোখ যারা মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করলো, ঠোঁটের কোণে ফুটে উঠলো অদ্ভুত হাসি। এক হাত কপালের উপরে ছড়িয়ে থাকা সিল্কি চুলগুলো স্লাইড করে ধাপ ধাপ পা ফেলে চলে গেল ওয়াশরুমে। এতদিনে মাথার চুল আর দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে। পূর্বে সবসময় ক্লিন সেভ করলেও এই অবস্থায় সেসব করার মন মানসিকতা কোনোটাই নেই। সেই সাথে অনেক ওয়েট লস হয়ে গেছে তার। আগে যেখানে তার ওজন ছিল 82 কেজি, সেখানে তার ওজন নেমে গেছে 70 কেজিতে। আলবি দ্রুত ফ্রেশ হয়ে এসে তার বন্ধুকে কল দিল। ও কোথায় আছে? ফোনের ওপাশ থেকে তার বন্ধু বলল, তা তো আমি বলতে পারবো না দোস্ত, সেটা তো তোকে গিয়ে খুঁজে বের করে নিতে হবে। আলবি হাফসাপ করে উঠলো। ওকে ওকে, তুই শুধু বল ও কোন জায়গা থেকে টাকা তুলেছিল, বাকিটা আমি দেখছি। লোকেশন জেনে আলপি গায়ের শার্টটা চেঞ্জ করে গাড়ির চাবিটা পকেটে ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। এই অভি, ব্রেকফাস্ট না করে যাস না বাপ? পেছন থেকে মায়ের ডাক শুনে আলপি গাড় বাঁকিয়ে চাইলো। শাহনাজ বেগম ছুটে এলেন আলপির দিকে। মা, আমার হাতে সময় নেই, আমি বাইরে থেকে খেয়ে নেব। দয়া কর বাবা, না খেয়ে যাস না। শাহনাজ বেগম আলবির হাত ধরে টানতে লাগলেন। আলবি উপায় না পেয়ে খেতে বসলো। ঝটপট ব্রেকফাস্ট করে এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গুগল ম্যাপ ফলো করে আলবি সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। 7 ঘন্টা ড্রাইভ করে অবশেষে সে নির্দিষ্ট স্থানে পৌঁছালো। এরই মাঝে তার ফোনে গোয়েন্দা টিমের লিডারের কল আসে। আলবি ফোনটা রিসিভ করে গাড়ি থেকে নেমে গেল। হ্যালো, গোয়েন্দা লিডার বললেন,
ভাই, সিলেট রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে থাকা বাস স্টপের সিসিটিভি ফুটেজ থেকে ভাবিকে শনাক্ত করা গেছে। ফুটেজটা আরো 1 মাস আগের, যার মানে ভাবি 1 মাস আগে বাসে চড়ে হয়তো কোথাও চলে গেছে। সে ঠিক কোন বাসে উঠেছিল সেটা আমরা কনফার্ম করতে পারিনি, তবে আমার আরো বিস্তারিত জানার চেষ্টা করছি আর ফুটেজটা আপনাকে পাঠিয়ে দিয়েছি, চেক করে দেখুন। আলবি কল কেটে দিয়ে ভিডিওতে ক্লিক করতে স্ক্রিনে ভেসে উঠলো অলি আর নোমানের মুখশ্রী। যদিও অলির পরনে বরখা আর মুখে নিকাব পরা, আলবি হাত মুঠো করে নিল। ফোনটা আসার মারার প্রবল ইচ্ছাটা ধামাচাপা দিয়ে এটিএম বুথের দিকে পা বাড়ালো। সেখানে বসে থাকা দারোয়ানের উদ্দেশ্যে বলল, আমার একটা ইনফরমেশন দরকার। জি বলুন। বুথের বাইরে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, এটার ফুটেজটা আমার লাগবে। গতকাল রাতে একটা মেয়ে এখানে এসেছিল, তার ডিটেলস জানতে চাইছি। কথাটা শুনে দারোয়ান সন্দিহান চোখে তাকায়। দেখে তো ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে। আপনার তো জানা থাকা দরকার যে যাকে তাকে সিসিটিভি ফুটেজ দেখানো পারমিশন নেই। আলবি চটে গেল, খরা গলায় বলল, আমাকে দেখান, টাকা দেবো আপনাকে। আরে স্যার, আমার কাছে সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস নেই, তবে আপনি একজন মেয়ের কথা জানতে চাইছেন, আমি সেই ব্যাপারে কিছু তথ্য দিতে পারি। বলুন আপনি কি জানেন। বরখা আর নিকাব পরিহিতা একটা মেয়ে গতকাল রাতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই। আপনি বলতে পারবেন সে কোন দিকে গেছে? দারোয়ান রাস্তার ডান দিকে দেখিয়ে বললেন, মেয়েটা ওইদিকে কিছু দূর যেতেই আরো দুজন এসে তাকে নিয়ে চলে যায়। তাদের কোলে একটা বাচ্চা ছিল। আলবি হতভম্ব হয়ে গেল। দুজন? তাদের মধ্যে একজন নারী আর একজন পুরুষ ছিল। আলবি এবার নোমানের ভিডিও দেখিয়ে বলল, দেখুন তো এই লোকটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই। আলবি এবার হতাশে চুল টানতে লাগলো। দেখ, এভাবে কোথায় কোথায় খুঁজবো। আলবি দারোয়ানের দেখে তো রাস্তা অনুসরণ করতে হাঁটতে লাগলো। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।